নমস্কার সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের গণিত ক্লাসে আমরা দেখব যে মৌলিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। মৌলিক সংখ্যা, দুই নম্বরে দেখব হচ্ছে যৌগিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, আর 4 নম্বর দেখব বিভাজ্যতা। এইগুলো সম্পর্কে আমরা একটু দেখব। তাহলে প্রথম থেকে একটু দেখা যাক মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দ্বারা সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। মনে করেন এমন একটি সংখ্যা থাকবে যে সংখ্যাটাকে এক এবং সেই সংখ্যা ছাড়া শুধুমাত্র এক থাকবে এবং যে সংখ্যাটা লেখা থাকবে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, সেই সংখ্যাকে আমরা বলছি মৌলিক সংখ্যা। এমন সংখ্যা কি কি হতে পারে? যেমন দেখেন, 2 হতে পারে, 3 হতে পারে, 4 কিন্তু হবে না, কারণ 1, 2 এবং 4 এইগুলো দ্বারা কিন্তু 4কে ভাগ করা যায়। 4কে যদি আপনি ভাগ করেন, 1 দ্বারা যাবে, 2 দ্বারা 2 হকে 2 যাবে, আর 4 হকে 4 যাবে। অর্থাৎ 4 কিন্তু আমার মৌলিক সংখ্যার যে সূত্র সেই সূত্র মেনে চলতেছে না, অর্থাৎ 4কে আমি বাদ দিলাম। আর কোনটা আছে? 5 আছে। 5 এদের গুণনীয়ক সংখ্যা দেখেন 1 এবং সেই সংখ্যা। আমি বোর্ডের ভিতর যে যে সংখ্যাগুলো লিখছি এদের গুণনীয়ক সংখ্যা আপনি যদি হিসাব করেন তাহলে 1 এবং সেই সংখ্যা ছাড়া আর পাচ্ছেন না। এইটা হচ্ছে মৌলিক সংখ্যার ক্ষেত্রে। মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমার 1 এবং সেই সংখ্যা দ্বারা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। এখন আসি যৌগিক সংখ্যা। যে সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। যেমন আমি একটু লিখি, দেখেন আমি বোর্ডের ভিতর লিখে দিয়েছি যৌগিক সংখ্যা মানে 1 এবং সেই সংখ্যা ছাড়া একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। মনে করেন আমি 4 লিখলাম, 4কে আমি 1 এবং 4 ছাড়া দেখেন 2 দ্বারা ভাগ করতে পারতেছি, তার মানে 4 এর গুণনীয়ক সংখ্যা 1, 2 এবং 4 হচ্ছে। আমরা এইভাবে হিসাব করব। আমার 6 এর দিকে একটু তাকান। 6কে আমরা কি করতে পারতেছি? আমরা 1 দ্বারা ভাগ করতে পারছি, 2 দ্বারা ভাগ করতে পারছি, 3 দ্বারা ভাগ করতে পারছি। 2 দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে 3, 3 দ্বারা ভাগ করলে আমার ভাগফলটা হচ্ছে 2। তাহলে আমরা এবং 6 দ্বারা তো ভাগ করতে পারছি। আমার বোর্ডের দিকে লিখে রাখছি 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, তাকে বলা হচ্ছে যৌগিক সংখ্যা। এটা হচ্ছে মৌলিক সংখ্যা। আর এইটাকে আমরা কি বলতে পারবো? যৌগিক। আরো যদি আমি উদাহরণ দিই, 9 এর দিকে তাকান। 9 এর দিকে 1 3 দ্বারা ভাগ করা যায়, 9 দ্বারা ভাগ করা যায়। 12 এর দিকে তাকান, 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায় এবং 4 দ্বারাও ভাগ করা যাচ্ছে, 6 দ্বারা ভাগ করা যাচ্ছে। এইভাবে আপনার যে যে সংখ্যাগুলোকে আপনি দেখবেন 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারতেছেন, সেইগুলোকে আমরা বলবো যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা আমরা কাকে বলবো? 1 এবং সেই সংখ্যার দ্বারা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার কনসেপ্টটা। এখন দেখেন সহমৌলিক সংখ্যা আমরা কিভাবে চিনব। সহমৌলিক সংখ্যা বলতে কি বোঝাচ্ছে? সহমৌলিক সংখ্যা বলতে বোঝাচ্ছে
সহমৌলিক সংখ্যা বলতে আমার বোঝাচ্ছে যে যে কোনো দুটি সংখ্যার সাধারণ যে কোনো দুটি সংখ্যার সাধারণ গুণফল বা সাধারণ গুণনীয়ক যদি এক হয় তাহলে তারা পরস্পর সহমৌলিক হবে। বিষয়টা বোঝেন আগে, কোনো সংখ্যার যে কোনো দুইটা সংখ্যা, এখানে একটা সংখ্যা হিসাব করলে হবে না। মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা দেখছিলাম কি যে কোনো একটি সংখ্যার শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা গেলে তাকে আমরা মৌলিক সংখ্যা বলছিলাম। সহমৌলিকের ক্ষেত্রে কি বলতেছে, যে কোনো দুইটা সংখ্যা লাগবে। সহমৌলিক হতে গেলে আমার দুইটা সংখ্যা লাগবে, দুইটা সংখ্যা লাগবে যেখানে আমার গুণনীয়ক হবে এক, সাধারণ গুণনীয়ক হবে এক, তাহলে আমরা তাকে পরস্পর সহমৌলিক বলতে পারি। যেমন একটু লক্ষ্য করেন বোর্ডের দিকে, 8 এর গুণনীয়ক গুলো কি কি? 8 এর গুণনীয়ক বলতে আমরা বুঝাচ্ছি যে 8 কে কি কি দ্বারা ভাগ করা যায়। 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 2 গুণ 4। আর কি একে ভাগ করা যায়? আর ভাগ করা যায় না। তাহলে 8 এর গুণনীয়ক গুলো হচ্ছে 1, 2, 4 এবং 8। 15 দিকে তাকান, 1 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা একে ভাগ করা যায়, আর কিন্তু যায় না। তাহলে 15 এর গুণনীয়ক গুলো আমার কি হবে? 1, 3, 5 এবং 15। এইদিকে একটু লক্ষ্য করেন, দেখেন যে 15 সংখ্যা এবং 8 সংখ্যা এর গুণনীয়ক গুলোর দিকে তাকালে আপনি 1 ছাড়া সাধারণ মিল খুঁজে পাচ্ছেন না একটাও। এই ধরনের সংখ্যাগুলোকে পরস্পর সহমৌলিক বলা হয়। এই ধরনের সংখ্যাগুলোকে কি বলা হয়? পরস্পর সহমৌলিক। এই 1 এবং এখানকার 1 এর মিল ছাড়া আর কোনো মিল নেই। এই ধরনের সংখ্যাগুলোকে কি বলা হচ্ছে? পরস্পর সহমৌলিক। আমি আরেকটা সংখ্যা লিখছি, দেখেন এই জায়গায় যদি 4 থাকে আর 6 থাকে, তাহলে 4 এর গুণনীয়ক গুলো কি কি? 1, 2 এবং 4। আর 6 এর গুণনীয়ক গুলো কি কি? 1, 2, 3 এবং 6। এখানে দেখেন 1, 2, 1 আর 2 এর মিল পাওয়া যাচ্ছে, তার মানে এরা পরস্পর সহমৌলিক নয়, সহমৌলিক নয়। 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়কের মিল খুঁজে পাওয়া যাবে না, তাহলে তারা পরস্পর সহমৌলিক হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি আরো একটা লিখছি, দেখেন 7 এবং 9। এখানে দেখেন 1 গুণ 7 ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই এখানে। আর এখানে গুণনীয়ক আছে 1 গুণ 9, 3 গুণ 3, 1, 3 এবং 9। আর এখানে 1 এবং 7, 1 এর সাথে আমার শুধু মিল পাওয়া যাচ্ছে, তাই ছাড়া আমার কোনো মিল পাওয়া যাচ্ছে না। এই ধরনের সংখ্যাগুলোকে বলা হচ্ছে পরস্পর সহমৌলিক। আচ্ছা, এখন দেখেন যে আমরা বিভাজ্যতা সম্পর্কে জানবো। বিভাজ্যতা বলতে বোঝাচ্ছে আমরা কি কি দ্বারা ভাগ করতে পারবো সেই সংখ্যাটাকে। বিভাজ্যতা আমরা দেখব যে প্রথমে 2 দ্বারা বিভাজ্য দেখি। 2 দ্বারা বিভাজ্য একটা কথা লিখে রাখেন, নোট। যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক জোড় হয়, তাহলে জোড় এবং শূন্য হয়, এটা লেখেন, শূন্য হয়, তাহলে সংখ্যাটি কি হবে? 2 দ্বারা
বিভাজ্য হবে যদি মনে করেন কোন সংখ্যাটা জোড় সংখ্যা, একক স্থানীয় অঙ্ক মানে বুঝতে পারছেন? এই ধরেন মনে করেন যে 112, এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, এটা একক স্থানীয় অঙ্ক, এটা দশক, এবং এই একটা হচ্ছে শতক স্থানীয় অঙ্ক। এইগুলো কিন্তু আমি প্রথম দিকে দেখাইছিলাম, একক দশক শতক নির্ণয়। এখানে 2 দ্বারা বিভাজ্যতা যদি হয় যে একক স্থানীয় অঙ্ক আমার জোড় আছে কিনা সেটা দেখবো, এবং শূন্য আছে কিনা এটা সম্পর্কে আমরা দেখব। যদি জোড় সংখ্যা থাকে তাহলে আমরা মনে করবো এটা 2 দ্বারা বিভাজ্য হবে, যদি শূন্য থাকে আমরা মনে করব 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে যদি 18 থাকে তাহলে একক স্থানীয় অঙ্ক এখানে জোড় সংখ্যা, অর্থাৎ আমার 2 দ্বারা বিভাজ্য হবে অবশ্যই অবশ্যই। তাহলে আশা করি এটা বুঝতে পারিছেন। 2 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমরা কি কি নিয়ম ফলো করব এটা বুঝতে পারিছেন। একক স্থানীয় অঙ্ক আমার জোড় সংখ্যা আছে কিনা এবং শূন্য আছে কিনা, তাহলে আমরা 2 দ্বারা বিভাজ্য পেয়ে যাব। 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য এর ক্ষেত্রে আমরা কি করব দেখব যে নোট এটার ক্ষেত্রে হবে একক ও দশক স্থানীয় অঙ্ক। চার দ্বারা ভাগ গেলে, 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। খেয়াল করেন, একক এবং দশক স্থানীয় অঙ্কটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই আমরা মনে করব যে 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমি একটু যদি উদাহরণ দেই, এখানে 3412, এখানে একক স্থানীয় অঙ্ক এইটা এবং দশক স্থানীয় অঙ্ক এইটা, এই দুইটা যদি এই যে 12 আমরা হিসাব করব, আমরা 34-এর দিকে তাকাবো না, যদি দেখব যে 12 এই প্রথম দুইটা একক এবং দশক স্থানীয় অঙ্ক আমার 4 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। যদি মনে করি 4 দ্বারা ভাগ যাচ্ছে তাহলে পুরো সংখ্যাটাই আমার 4 দ্বারা ভাগ যাবে, এইটা মনে করব। এখন যদি আমার 5420 লেখা থাকে, এখানে যদি আমার 20 সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ যায় তাহলে আমরা মনে করব যে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছেন, 2 দ্বারা এবং 4 দ্বারা বিভাজ্যটা। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে 4 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমার কি করতে হবে, একক এবং দশক স্থানীয় অঙ্কগুলো আমার দেখতে হবে। সেই সংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে অবশ্যই অবশ্যই পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। এবং আমরা আরেকটা জিনিস দেখব, এখানে দেখব যে আমার একক এবং দশক স্থানীয় অঙ্কটা যদি দুইটা শূন্য থাকে, এই যে একক স্থানীয় অঙ্কও শূন্য এবং দশক স্থানীয় অঙ্কটাও আমার শূন্য আছে, তাহলেও সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। আমরা কোন জিনিসগুলো খেয়াল রাখবো, একক এবং দশক স্থানীয় অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে অবশ্যই অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবো, যেখানে আমার দুইটা শূন্য আছে কিনা, একক এবং দশক স্থানীয় অঙ্কেতে আমার দুইটা যদি শূন্য থেকে যায় তাহলে অবশ্যই অবশ্যই সেটা 4 দ্বারা বিভাজ্য হবে। এখন আমরা আসি যে 5 দ্বারা বিভাজ্য এর ক্ষেত্রে। 5 দ্বারা বিভাজ্য এর সূত্রটা একদম সহজ। আপনারা যদি একটু 5-এর ঘরের নামটা পড়েন তাহলে দেখবেন যে 5 গুণ 1 মানে 5 হচ্ছে 5, 5 গুণ 2 পড়লে 5 দুগুণে 10 হয়। তার মানে আপনি খেয়াল রাখবেন যে নোটে লিখবেন এইভাবে, যদি কোনো সংখ্যার, এইটা লেখেন, যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 এবং 5 হয় তাহলে সংখ্যাটি 5 দ্বারা
বিভাজ্য হবে। এটা সব ক্ষেত্রে হবে। দেখেন কোন কোন 225, 320, এই যে আমার একক স্থানীয় অঙ্ক যদি 0 অথবা 5 হয়, এই ছাড়া আর এর কোনো সিস্টেম নেই বা আর কোনো নিয়ম নেই। 5-এর ক্ষেত্রে আমার 0 এবং 5, যদি একক স্থানীয় অঙ্কেতে আমার যদি 5 এবং 0 থাকে, অবশ্যই পুরো সংখ্যাটাই আমার 5 দ্বারা বিভাজ্য হবে। আশা করি এই জিনিসটা ক্লিয়ার ভাবে বুঝতে পারিছেন। এর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখবো যে 3 দ্বারা এবং 9 দ্বারা, দুইটার ক্ষেত্রে একদম উভয়ের একই সিস্টেম। 3 এবং 9 দ্বারা বিভাজ্য কি কি হলে আমরা বুঝতে পারবো। আমরা নোটে লিখবো যে সংখ্যাটির যোগফল, সংখ্যাটির পরস্পরের যোগফল লেখেন। পরস্পরের যোগফল, আমি বুঝাই দিচ্ছি, পরস্পরের যোগফল যদি 3 এবং 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে উক্ত সংখ্যাটি 3 এবং 9 দ্বারা বিভাজ্য হবে। তিনের ক্ষেত্রে যে সূত্র এবং 9-এর ক্ষেত্রে একই সূত্র, এই জন্য আমি আলাদা আলাদা ভাবে লিখলাম না। যদি মনে করেন যে আমার পরস্পরের সংখ্যাগুলো আমি যোগ করব, যেমন আমি একটা সংখ্যা দিচ্ছি, এই যে 5, 4, 54 আছে, এই সংখ্যাগুলোকে আপনি কি করবেন, 5 + 4 = 9 হলো। 5 আর 4 9। এই 9টাকে আমি কি 3 দ্বারা ভাগ করতে পারতেছি? অবশ্যই পারতেছি। 3 × 3 = 9, তার মানে ভাগ যাচ্ছে। আমি যোগ করে দেখবো যে আমি ভাগ করতে পারছি কিনা। 3 দ্বারা ভাগ করতে পারছি, দেখেন 9 দ্বারাও ভাগ করতে পারছি। কি করতে পারছি? 9 দ্বারাও আমি ভাগ করতে পারছি। তার মানে একটা সংখ্যাকে যদি 3 দ্বারা ভাগ যায়, অবশ্যই মনে রাখবেন এখানে 9 দ্বারাও ভাগ যাবে। যদি 9 দ্বারা ভাগ যায়, তাহলে 3 দ্বারাও ভাগ যাবে। আপনি যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে কি করবেন, এদের ভিতর প্লাস করবেন, এদের ভিতর যোগফল বের করবেন। যোগফলটা যদি 3 দ্বারা ভাগ যায়, অবশ্যই পুরো সংখ্যাকে 3 দ্বারা ভাগ যাবে। যোগফল যদি 9 দ্বারা ভাগ যায়, অবশ্যই পুরো সংখ্যাটা যেটা আছে সেটাকে 9 দ্বারা ভাগ করা যাবে। দুইটার ক্ষেত্রে একই নিয়ম, এই জন্য আমি আলাদাভাবে লিখিনি। আরেকটা সংখ্যা দেখেন, 3 আছে, 4 আছে এবং 2 আছে, 342 আছে। তাহলে উভয়ের ভিতর আপনি কি করবেন, যোগ করবেন। 3 + 4 + 2, দেখেন আমার যোগফলটা কত হচ্ছে, 6 এবং 9। আবারও 9 হয়েছে। 9 হলে আমরা কি করব, 3 দ্বারা আমার ভাগ করতে পারছি 9কে, এবং 9 দ্বারাও তো ভাগ করতে পারছি 9কে। তার মানে অবশ্যই পুরো সংখ্যাটা আছে আমার 342। এই 342কে আমি 9 দ্বারাও ভাগ করতে পারবো, 3 দ্বারা ভাগ করতে পারবো। যত বড় সংখ্যা থাকুক না কেন, এই জায়গায় আপনি তাদের ভিতর যোগফলটা বের করবেন। যোগফল বের করে দেখবেন যে আপনি ভাগ করতে পারতেছেন কিনা 3 এবং 9 দ্বারা। যদি পারেন, অবশ্যই ভাগ করা যাবে। এই ছিল বিভাজ্যতা নিয়ে। বিভাজ্যতা নিয়ে। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে দেখা হবে। সকলের জন্য শুভকামনা রইল।